বইমেলা শুরুর আগে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল বইমেলা ঘিরে কোনো হামলার আশঙ্কা নেই এবং সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 31শে জানুয়ারি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এমন দাবি করেছিলেন। তিনি এও দাবি করেছিলেন বিগত সরকারের সময় মেলা ঘিরে কিছু লেখকের উপর হামলার ঘটনা ঘটেছে। এবার মেলা ঘিরে কোনো হামলার আশঙ্কা রয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, মেলায় কোনো হামলার আশঙ্কা নেই। কিন্তু 10 দিন যেতে না যেতেই তার পুরো উল্টো চিত্র দেখা গেল। বইমেলার একটি স্টল সব্যসাচী, এই স্টলে ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বই বিক্রি করা হচ্ছিল। 9 ফেব্রুয়ারি সব্যসাচী প্রকাশনার পক্ষ থেকে ফেসবুকে ভিডিও বার্তায় অভিযোগ করা হয় তসলিমা নাসরিনের চুম্বন বইটি বিক্রির কারণে বিভিন্ন ইসলামিস্ট গ্রুপ হুমকি দিয়ে আসছিল। ওই ভিডিও বার্তায় বলা হয় বাংলা একাডেমির সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত তারা বইটি বইমেলা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপরও হুমকি দেওয়া চলতে থাকে। ফেসবুকে বেশ কয়েকজন 10 ফেব্রুয়ারি স্টলটিতে হামলা চালানোর ঘোষণা দেয়। এরপর সন্ধ্যা 6টার দিকে একদল লোক গিয়ে স্টলটির সামনে জড়ো হয়। লেখক শতাব্দী তখন সেখানেই বসেছিলেন। তসলিমা নাসরিনের বই কেন বিক্রি করছেন প্রশ্নকে কেন্দ্র করে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক পর্যায়ে লেখক শতাব্দীকে লোকজন মারতে যায়। এই সময় তাকে কান ধরে ক্ষমা চাওয়ার দাবি ওঠে। এক পর্যায়ে এই লেখক হাত জোড় করেন এবং পুলিশ তাকে নিয়ে চলে যায়। এর পরপরই সাময়িক বন্ধ করে দেওয়া হয় স্টলটি। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায় চূড়ান্ত সিদ্ধান্ত টাস্কফোর্সের সভার পর নেওয়া হবে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে গত কয়েকদিন ধরে স্টলে তসলিমা নাসরিনের বই রাখার কারণে সব্যসাচী প্রকাশনীকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছে সব্যসাচী প্রকাশনীর প্রকাশক মেহরান সানজানা। এ বিষয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, বাংলা একাডেমির মেলার মাঠের দায়িত্বে যিনি আছেন কল দিয়ে বললেন তসলিমা নাসরিনের বই সরিয়ে ফেলতে। শাহবাগ থানার ওসিও একই কথা বললেন। বাধ্য হয়ে সরাতে হচ্ছে তসলিমা নাসরিনের চুম্বন বইটি। সব্যসাচী স্টলে এই বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ব্যাপক সমালোচনার মুখে টনক নড়ে সরকারের কর্তা ব্যক্তিদের। সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে লেখেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। আজকের ঘোষণার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া। দর্শক খেয়াল করে দেখুন, এতদিন সরকারের নাকের ডগায় যারা লাগাতার ভাঙচুর করছিল তখন সরকার জেগে জেগে ঘুমাচ্ছিল। বাংলাদেশের অনেকগুলো আন্দোলন সংগ্রামের সাথে সম্পর্কিত বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া, 7 বীরশ্রেষ্ঠের স্মৃতিফলক ভেঙে ফেলার পরও উপদেষ্টা মাহফুজ আলমের পোস্ট ছিল নমনীয় ভাষায়। বলেছিলেন শান্ত হন, সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবে। অথচ ব্যাপক সমালোচনা সত্ত্বেও 32 নম্বরের বাড়িটিতে জাফত সহ এখনো ভাঙচুর চললেও আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি অদৃশ্যমান। এর মধ্যে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুরের অংশ হিসেবে গাজীপুরের সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়িতে পাল্টা হামলার শিকার হয় বৈষম্য বিরোধীরা। সংগঠনটির চাপে পড়ে সরকার তড়িঘড়ি করে শুরু করে অপারেশন টেবিল হান্ট। এই অভিযানে যৌথ বাহিনী 1,500-এর বেশি জনকে গ্রেপ্তার করেছে, যাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। কিন্তু উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস দেখে এবার আপনার মনে হতে পারে আসল টেবিল বা শয়তানের দিকে কি সরকারের চোখ একটু পড়ছে। তিনি স্ট্যাটাসে লিখেছেন, কথিত আন্দোলন আর মবের মহড়া এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এর অর্থ কি? যে মব বা উন্মত্ত জনতা সরকারের নাকের জগায় এতদিন বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়েছিল তারা সরকারের শত্রুতে পরিণত হয়ে গেল। প্রশ্ন হলো কেন এমন বোধোদয়? সরকার একাধিক সূত্র বলছে 8 ফেব্রুয়ারি রাতে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে সরকারের কয়েকজন উপদেষ্টা ও বৈষম্য বিরোধীদের দীর্ঘ মিটিং হয়। সেখানে বলা হয় ধানমন্ডির 32 নম্বরের বাড়ি সহ সারা দেশে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তাতে আন্তর্জাতিকভাবে সরকার ব্যাপক প্রশ্নের মুখে পড়েছে। কয়েকটি বিদেশি দূতাবাস সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে পরিস্থিতি এমন চলতে থাকলে তারা বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে অ্যালার্ট জারি করতে বাধ্য হবে। এমন পরিস্থিতিতে আর বাড়াবাড়ি না করার জন্য ওই বৈঠকে সিদ্ধান্ত হয়। কিন্তু বৈষম্য বিরোধীদের মধ্যে ডানপন্থী গ্রুপটি এখন আর সরকারের কথা শুনতে রাজি নয়। সে কারণে উপদেষ্টা মাহফুজ আলম লিখলেন, তৌহিদি জনতা, আপনারা 1.5 দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের অহমিকা কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। তিনি বলছেন, এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ।
সূত্রগুলো বলছে বৈষম্য বিরোধীদের ডানপন্থী গ্রুপটিকে আর থামাতে পারছে না সরকার, কিন্তু এদের বাড়াবাড়িতে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর উত্থান বাড়ছে বলে ধারণা করছে আন্তর্জাতিক গোষ্ঠী। বিশেষ করে 13 ফেব্রুয়ারি ট্রাম্প মোদী বৈঠক, সে বৈঠকে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য কতখানি হুমকি তা নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সম্পর্কে ভারত যেভাবে চায় সেভাবে সিদ্ধান্ত নিতে ট্রাম্পকে রাজি করানোর জন্য অনেক বেশি সহায়ক হবে বইমেলার হামলার এই ঘটনা। কারণ এমনিতে জর্জ সোরস, IRI, USAID এর ডিপ স্টেট কেলেঙ্কারির সাথে বাংলাদেশের স্থানীয়ভাবে অনেকের জড়িত থাকার ঘটনার তদন্ত প্রায় শেষ করে এনেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প এবং ইলন মাস্কের 1 নম্বর শত্রু জর্জ সোরস ও তার ছেলে অ্যালেক্স সোরসের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে সুসম্পর্ক, ট্রাম্পের কাছে যা বিষ ফোড়ার মতোই। আগামী পর্বে এ নিয়ে একটি স্পেশাল পর্ব থাকবে আমাদের নিউজ অ্যানালাইসিস বাই কাজী রাতে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।